হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে এই ভিডিওটিতে আমরা জানব বংশগতি অধ্যায়ের কিছু তথ্য সম্পর্কে। বংশগতি অধ্যায়ের আমি অনেকগুলো ভিডিও পরপর রয়েছে আমার, যে ভিডিওগুলোতে আমি পরপর বংশগতি অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই প্রথম ভিডিওটিতে আমি বংশগতি অধ্যায়ের প্রথম অংশ সম্পর্কে আমরা আলোচনা করব। বংশগতিবিদ্যা কী, কে এই সাবজেক্ট বা বিষয়টি আবিষ্কার করেছিলেন এবং বংশগতি সম্পর্কিত কতগুলো সংজ্ঞা বা যে বিষয়গুলো না জানলে আমি বংশগতি অধ্যায়ের যে বাদবাকি বা বিষয়বস্তুগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো না, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি পুরো দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। বংশগতি বা জেনেটিক্স এটি একটি জীববিজ্ঞানের একটি বিশেষ শাখা, যে শাখার উদ্ভব বা উৎপত্তি হয়েছিল একজন বিজ্ঞানীর হাত ধরে। তার নাম বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। বিজ্ঞানী মেন্ডেল মিষ্টি মটর গাছের ওপরে কতগুলো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। সেই মিষ্টি মটর গাছের ওপরে তার সেই পরীক্ষা এবং তার সেই পরীক্ষালব্ধ কিছু ফলাফল এবং সেখান থেকে কিছু সিদ্ধান্ত তিনি 1866 খ্রিস্টাব্দে একটি পত্রিকায় প্রকাশ করেছিলেন, যে পত্রিকাটির নাম ব্রান ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি নামক একটি পত্রিকাতে। সালটা 1866। এই 1866 সালে এই পত্রিকাতে তার পরীক্ষালব্ধ ফলাফলগুলো সম্পর্কে তিনি প্রকাশ করলেও সেই সময় সমস্ত বিজ্ঞানীরা কিন্তু তার এই পরীক্ষালব্ধ ফলাফলগুলোকে বেশি গুরুত্ব দিয়েছিলেন না। এরপরে দীর্ঘ সময় কেটে গেছে, প্রায় 34 বছর। 34 বছর পর প্রায় 1900 দশকের কাছাকাছি বেশ কয়েকজন বিজ্ঞানী, যেমন দ্য ভ্রিস, সেরম্যাক, কোরেন্স, এইরকম বিভিন্ন বিজ্ঞানীরা তারা মেন্ডেলের এই পরীক্ষালব্ধ ফলাফলগুলো নিয়ে তারা আবার বিশ্লেষণ শুরু করলেন। বিশ্লেষণ করার পর তারা সেই পরীক্ষালব্ধ ফলের গুরুত্ব বা বিষয়বস্তু সম্পর্কে তারা কিন্তু বুঝতে পারলেন এবং বিজ্ঞান মহলে সেটা নিয়ে আলোড়িত হলো। তারপরেই কিন্তু এই মেন্ডেলের যে তার পরীক্ষালব্ধ ফলাফলগুলো একটি আলাদা মাত্রা পেল এবং জীববিজ্ঞানে মেন্ডেলের এই পরীক্ষাগুলির দ্বারা একটি আলাদা শাখার উদ্ভব হলো, যেটাকে আমরা বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলি। পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা এর সঙ্গে আরও অনেক তথ্য যোগ করেছেন, জিনগত বিভিন্ন তথ্য যোগ করেছেন, করে এই জীববিজ্ঞানের এই বিশেষ শাখাটিকে আরও তথ্য সমৃদ্ধ করে তুলেছে। আমরা সবার প্রথমে জেনেটিক্স কথাটি কে আবিষ্কার করেছিলেন? এই জেনেটিক্স কথাটি কিন্তু সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন মেন্ডেল নয়। এই জেনেটিক্স কথাটি সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী উইলিয়াম বেটসন 1905 খ্রিস্টাব্দে। যেহেতু এই জেনেটিক্স বা এই সুপ্রজনন বিদ্যা বা বংশগতিবিদ্যা আমরা যাই বলি না কেন, এই বিদ্যার প্রধান যে শুরু বা যার হাত ধরে এই জীববিজ্ঞানের এই শাখাটার উদ্ভব ঘটেছিল, অর্থাৎ গ্রেগর জোহান মেন্ডেল, তাকেই কিন্তু আমরা বংশগতিবিদ্যার জনক বা ফাদার অফ জেনেটিক্স বলি আমরা। এবার আমরা দেখে নেওয়া যাক যে বংশগতিবিদ্যার কতগুলি অংশ, অর্থাৎ যে সংজ্ঞাগুলো বা যে বিষয়গুলো সম্পর্কে না জানলে আমার বংশগতি বিষয় সম্পর্কে কিছুই বুঝতে পারবো না বা কিছুই আমরা জানতে পারবো না বা তার বিষয়বস্তুগুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা আসবে না। সেরকম কতগুলো বিষয় সম্পর্কে আমাদের আগে জানতে হবে, তারপরে আমাদের বংশগতিতে 1 সংকর 2 সংকর জনন পরীক্ষা বা তার পরীক্ষালব্ধ ফলাফলগুলো নিয়ে আমাকে বিশ্লেষণ করতে হবে। আমার পরবর্তী ভিডিওতে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আমরা বংশগতিবিদ্যার যে প্রধান যে কতগুলো বিষয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সবার প্রথম হচ্ছে অফস্প্রিং বা সিবলিং। অফস্প্রিং বা সিবলিং কাকে বলি? সাধারণত একই যৌন জননের ফলে, অর্থাৎ দুটো জীবের মধ্যে যৌন জননের ফলে তাদের বা একই পিতামাতা থেকে উৎপন্ন সন্তান সন্ততিদের আমরা কিন্তু অফস্প্রিং বা সিবলিং বলি, যাদের মধ্যে পিতামাতার বৈশিষ্ট্য অন্তর্নিহিত থাকলেও তাদের মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স বা কিছু বৈশিষ্ট্যগত প্রভেদ দেখা যায়। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় যে জিনিসটা সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে জিন। দ্বিতীয় যে বিষয়টি সম্পর্কে আমাদের জানতে হবে সেটাকেও আমরা বলি জিন। জিন কাকে বলে? জিন হচ্ছে আমাদের ক্রোমোজোম বা ডিএনএর মধ্যে অবস্থিত একটি বিশেষ অংশ, যা আমাদের কোনো বৈশিষ্ট্যকে নির্ধারণ করে।
অর্থাৎ জিন হচ্ছে ক্রোমোজোম বা ডিএনএর মধ্যে থাকা একটি বিশেষ অংশ যারা আমাদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণে সাহায্য করে। অর্থাৎ আমাদের ক্রোমোজোমে অবস্থিত বিশেষ অংশ যারা আমাদের বিভিন্ন চরিত্রগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের দেহজ বা বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমের একটি বিশেষ অংশকেই আমরা জিন বলি। দ্বিতীয়, এর পরের অংশটা হচ্ছে কি অ্যালিল। আমাদের যে সমস্ত ক্রোমোজোম থাকে বা আমাদের দেহে যে সমস্ত ক্রোমোজোমগুলি থাকে, অর্থাৎ একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত যে ক্রোমোজোমগুলো থাকে সেইগুলোকে আমরা বলি সমসমস্ত ক্রোমোজোম। এই সমসমস্ত ক্রোমোজোমে এই যদি একটা জিন হয়, সেই জিনের প্রকাশ দুটো সমসমস্ত ক্রোমোজোমের দুটো বিশেষ অংশ দ্বারা সেই জিনের প্রকাশ ঘটে। এই যে বৈশিষ্ট্য বা যে অংশ দ্বারা এই জিনের প্রকাশটা ঘটে তাদেরকে আমরা বলি অ্যালিল। যেমন আমরা যদি মটর গাছের ক্যাপিটাল টি বলি, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটি অংশ যারা দুটি সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে রয়েছে, এদেরকে আমরা বলি অ্যালিল। অর্থাৎ একই সমসমস্ত ক্রোমোজোমের ওপর অবস্থিত দুটি বিশেষ অংশ যারা একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যালিল। এবার এই অ্যালিল বিভিন্ন রকমের হতে পারে, অর্থাৎ সেটা লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল হতে পারে বা বেটে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বা দেহের যে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের সমস্ত ক্রোমোজোমের উপরে দুটি বিশেষ অংশ রয়েছে, তাদেরকে আমরা বলি অ্যালিল। এবং এক একটিকে আমরা বলি অ্যালিলোমর্ফ। এটাকে বলি অ্যালিল আর এগুলোকে বলা হয় অ্যালিলোমর্ফ। অর্থাৎ একটিকে আমরা বলি অ্যালিলোমর্ফ এবং এরকম দুটো অ্যালিলোমর্ফ নিয়ে তৈরি হয় একটি অ্যালিল। এর পরবর্তী আমরা যে অংশটি দেখব সেটা হচ্ছে কি 3 নম্বর হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ কি? জিনোটাইপ হলো জীবেদের দেহে বিভিন্ন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো কেবলমাত্র আমরা ওই জীবের জিনগত বিশ্লেষণের মাধ্যমেই আমরা সেই বৈশিষ্ট্যগুলোকে পেয়ে থাকি, বা যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জীবের জিনগত বিশ্লেষণের মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলো জানা যায়, তাদেরকে আমরা বলি জিনোটাইপ। অর্থাৎ জীবের জিনগত বিশ্লেষণের মাধ্যমে যে বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায় তাদের আমরা জেনোটাইপ বলে। অর্থাৎ জীবের জিনগত বৈশিষ্ট্য বা জিনগত বিশ্লেষণের মাধ্যমে যে সমস্ত বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অবগত হই তাদেরকে আমরা জেনোটাইপ বলি। নেক্সট হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ কাকে বলে? ফিনোটাইপ কাকে বলে? ফিনোটাইপ হচ্ছে জীবের দেহে যে সমস্ত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, অর্থাৎ বা যে সমস্ত বৈশিষ্ট্য আমরা বাইরে থেকে খালি চোখে দেখে বা একটা জীবকে দেখে আমরা যে সমস্ত বৈশিষ্ট্য আইডেন্টিফাই করতে পারি বা চিহ্নিত করতে পারি, সেই সমস্ত বৈশিষ্ট্যকে আমরা বলি ফিনোটাইপ। যেমন আমার দেহের বর্ণ, আমার চোখের কালার, লেন্সের কালার, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা বাইরে থেকে দেখে আমরা কিন্তু বুঝতে পারি। অর্থাৎ জীবের বাহ্যিক যে সমস্ত বৈশিষ্ট্য খালি চোখে দেখা যায় তাদেরকে আমরা বলি ফিনোটাইপ। অর্থাৎ বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলি খালি চোখে বাইরে থেকে দেখা যায় বা পর্যবেক্ষণ করা যায় তাদের ফিনোটাইপ বলে। অর্থাৎ যে সমস্ত বৈশিষ্ট্য আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি সেই সমস্ত বৈশিষ্ট্যকে আমরা বলি ফেনোটাইপ। এরপর হচ্ছে লোকাস। লোকাস কাকে বলে? লোকাস মানে হচ্ছে তার বাসস্থান। অর্থাৎ কোনো একটা জীবের মধ্যে কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনটি কোন স্থানে অবস্থান করে সেইটাকেই বলা হয় ওই জিনের লোকাস। অর্থাৎ জীবেদের দেহে বা আমাদের দেহে যদি আমি উদাহরণ হিসেবে বলি, আমাদের দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে।
এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে আমাদের দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বা অন্য কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কোনো জিন ওই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে কত নম্বর ক্রোমোজোমের কোন স্থানে অবস্থান করছে সেটাকেই আমরা বলি তার লোকাস। অর্থাৎ কোনো জিনোমে বা কোনো জীবের জিনোমে, বিশেষ করে কোনো জীবের জিনোমে বা তার ক্রোমোজোমের মধ্যে যে জিনটা বা কোনো জিন নির্দিষ্ট যে স্থানে অবস্থান করে তাকেই আমরা বলি লোকাস। অর্থাৎ যদি এরকম একটা সমসমস্ত ক্রোমোজোম হয়, এই সমসমস্ত ক্রোমোজোমের কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যদি এরকম কোনো একটা অ্যালিল বা জিন থাকে, সেই জিনটা এই ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায় অবস্থান করে এই নির্দিষ্ট জায়গাটাকেই বলা হয় লোকাস। অর্থাৎ কোনো জীবের অবস্থান বা কোনো জিনের অবস্থান, অর্থাৎ কোনো জিন কোনো ক্রোমোজোমের মধ্যে বা কোনো জীবের কোন ক্রোমোজোমের মধ্যে কোন স্থানে অবস্থান করছে তাকেই আমরা বলি ওই জিনের বা ওই বৈশিষ্ট্যের জন্য নিয়ন্ত্রণকারী জিনের লোকাস। এরপরে আমরা দেখে নেব হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? যে আমাদের দেহে যে সমস্ত ক্রোমোজোমগুলো রয়েছে, অর্থাৎ একই বৈশিষ্ট্যযুক্ত বা একই জিনগত গঠনযুক্ত যে সমস্ত ক্রোমোজোমগুলো আমাদের দেহে অবস্থান করে তাদেরকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। যে আমাদের দেহে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে 1 নম্বর ক্রোমোজোম, 2 নম্বর ক্রোমোজোম, 3 নম্বর ক্রোমোজোম। এবার এই 1 নম্বর ক্রোমোজোম এরা জোড়ায় জোড়ায় অবস্থান করে, অর্থাৎ এদেরকে আমরা বলি সমসমস্ত ক্রোমোজোম। এই সমসমস্ত ক্রোমোজোমগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই সমসমস্ত ক্রোমোজোমগুলির ওপরে অবস্থিত যে জিনগুলো তাদের গঠন সজ্জারীতি প্রায় একই রকম বা গঠন আকৃতি তাদের একই রকম বা এই ক্রোমোজোমগুলোর গঠনটা একই রকম। এই জন্য এই ক্রোমোজোমগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ এই ক্রোমোজোম দুটো একে অপরের প্রায় সদৃশ্য, সেই জন্য এদেরকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। অর্থাৎ এইরকম জিনের সজ্জাক্রমকে বা এইরকম ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। নেক্সট হচ্ছে সংকর। সংকর সংকর বিষয়টা কি? যে সংকর বিষয়টা হচ্ছে আমরা যদি দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটাই বা আলাদা আলাদা ক্যারেক্টার বা চরিত্রযুক্ত জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটাই বা একই জীবের দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্যকে নিয়ে পর্যালোচনা করে যদি আমরা কোনো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন প্রক্রিয়া ঘটাই, তখন যে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে অপত্য সৃষ্টি হয় তখন তাদেরকে আমরা বলি সংকর বা হাইব্রিড। যেমন আমি ধরে নিলাম ক্যাপিটাল টি এইরকম, অর্থাৎ বিশুদ্ধ লম্বা ও স্মল টি বিশুদ্ধ বেটে মটর গাছযুক্ত দুটি মটর গাছের মধ্যে যদি আমরা সংকরায়ন করাই, তাহলে প্রথম অপত্যজনুতে যে উদ্ভিদটি পাওয়া যায় সেটি হচ্ছে, অর্থাৎ সেটি কিন্তু মিশ্র বৈশিষ্ট্যযুক্ত, অর্থাৎ তার মধ্যে একটি লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন রয়েছে, একটি বেটে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন রয়েছে। এই রকম জিনের গঠনযুক্ত জীবেদের বা অপত্যদের যাদের মধ্যে দুটো বৈশিষ্ট্য মিশ্রিত অবস্থায় রয়েছে, সেই সমস্ত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বা সেই সমস্ত বৈশিষ্ট্য বহনকারী অপত্য জীবেদের আমরা বলি সংকর জীব বা হাইব্রিড। অর্থাৎ এরকম একটি উদ্ভিদ যাদের মধ্যে দুটো আলাদা আলাদা বিশুদ্ধ বৈশিষ্ট্য বা দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য মিশ্রিত অবস্থায় রয়েছে তাদের আমরা বলি সংকর বা হাইব্রিড। এরপরে আমরা দেখে নেব হোমোজাইগাস ও হেটারোজাইগাস। হোমোজাইগাস ও হেটারোজাইগাস কি? একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমের মধ্যে একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে অ্যালিলগুলো রয়েছে, অর্থাৎ যে দুটো অ্যালিল বা অ্যালিলোমর্ফ রয়েছে, সেই অ্যালিলোমর্ফে অবস্থিত বিশেষ অ্যালিলগুলি বা অ্যালিলোমর্ফগুলি বা একটা জিনের নির্দিষ্ট লোকাসে অবস্থিত দুটি অ্যালিল তাদের গঠনটা বা তাদের প্রকৃতিটা যদি একই রকম হয় তখন তাদেরকে আমরা বলি হোমোজাইগাস। অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ একটি জিনের নির্দিষ্ট লোকাসে অবস্থিত যে দুটো অ্যালিল রয়েছে তাদের গঠনটা বা তাদের প্রকৃতিটা একই রকম, এদেরকে আমরা বলি হোমোজাইগাস। আবার যদি একই ক্রোমোজোমের মধ্যে বা একই সমস্ত ক্রোমোজোমের মধ্যে একটি জিনের মধ্যে অবস্থিত দুটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বা দুটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যদি অ্যালিলগুলো তারা যদি আলাদা আলাদা প্রকৃতির হয়, অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি, এইরকম যদি আলাদা আলাদা ক্যারেক্টার বা আলাদা আলাদা প্রকৃতিযুক্ত হয় তখন তাদের আমরা বলি হেটারোজাইগাস। অর্থাৎ
একই সমস্ত ক্রোমোজোমের ওপরে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে অ্যালিলগুলো রয়েছে তাদের প্রকৃতিটা যদি একই ধরনের হয় তখন তাদের আমরা বলি হোমোজাইগাস, কিন্তু তাদের প্রকৃতিটা যদি আলাদা আলাদা রকম হয় তখন তাকে আমরা বলি হেটারোজাইগাস। যেমন এখানে একটি লম্বা, দুটোই লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, দুটোই বেটে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, তাই এদের হোমোজাইগাস বলছি। আবার এখানে দুটো অ্যালিলের মধ্যে একটি লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, একটি বেটে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, এরা হেটারোজাইগাস অবস্থায় আছে। আবার এখানে যদি আমি কালার ধরি, অর্থাৎ ব্ল্যাক, বিশুদ্ধ কালো, একটা শঙ্কর কালো বা সাদা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, এরকম দুটি জিন আলাদা আলাদাভাবে অবস্থান করছে বা অ্যালিল আলাদা আলাদাভাবে অবস্থান করছে, এদেরকে আমরা বলি হেটারোজাইগাস অবস্থা। এরপরে আমরা দেখে নেব হেমিজাইগাস কি। হেমিজাইগাস এটি একটি বিশেষ অবস্থা যদি কোনো একটা সমস্ত ক্রোমোজোমের ওপরে দুটো অ্যালিল অবস্থান করার কথা, এখানে দুটো অ্যালিল অবস্থান করার কথা, কিন্তু এই দুটো অ্যালিলের মধ্যে যদি শুধু একটা অ্যালিল অবস্থান করে বা একটি অ্যালিল বর্তমান থাকে, তখন সেই অবস্থাকে আমরা বলি হেমিজাইগাস। অর্থাৎ দুটো বৈশিষ্ট্য বা একই অ্যালিলের মধ্যে অবস্থিত দুটো অ্যালিলোমর্ফের জায়গায় যদি একটি অ্যালিল অবস্থান করে তখন সেই কন্ডিশনকে বা সেই অবস্থাকে আমরা বলি হেমিজাইগাস। এটাকে আমরা বলি হেমিজাইগাস অবস্থা। ঠিক আছে, আমরা নেক্সট দেখব প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যদি সংকরায়ন হয় বা দুটো আলাদা বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবেদের মধ্যে যদি সংকরায়ন হয়, তখন সেই সংকরায়নের ফলে প্রথম অপত্যজনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, অর্থাৎ যে জিনের প্রকাশ ঘটে, তাকে আমরা বলি প্রকট জিন। এবং যে বৈশিষ্ট্যের প্রকাশ ফলে, অর্থাৎ সেই জিনের কারণে যে বৈশিষ্ট্যের প্রকাশ আমাদের দেহে দেখতে পাওয়া যায়, তাদেরকে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য। যেমন আমি যদি ক্যাপিটাল টি এবং স্মল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে বৈশিষ্ট্যযুক্ত দুটো চরিত্র বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা তাদের মধ্যে সংকরায়ন ঘটাই, তাহলে প্রথম অপত্যজনুতে কি হয়? লম্বা মটর গাছ পাওয়া যায়, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ পাওয়া যায়। অর্থাৎ এখানে ক্যাপিটাল টি হচ্ছে যে জিনটি রয়েছে সেই জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে, তাই এই ক্যাপিটাল টি জিনটাকে আমরা বলি প্রকট জিন। এবং এখানে লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়ে, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে, তাই এই লম্বা বৈশিষ্ট্যটাকে আমরা বলি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ দুটি বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের মধ্যে বা জীবের মধ্যে যদি আমরা সংকরায়ন করি, তাহলে সেই সংকরায়ন করার ফলে প্রথম অপত্যজনুতে এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রথম অপত্যজনুতে প্রকাশিত হয় তাকে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য। এবং সেই প্রকট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিনটা বা যে জিনের কারণে সেই প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তাকে আমরা বলি প্রকট জিন। ঠিক একইভাবে যে বৈশিষ্ট্যটি প্রকাশ হয় না, অর্থাৎ প্রথম অপত্যজনুতে যে বৈশিষ্ট্যটা কিন্তু এখানে প্রকাশ হয়নি, অর্থাৎ এই বেটে বৈশিষ্ট্য কিন্তু এখানে প্রকাশ হয়নি, অপ্রকাশিত অবস্থায় রয়েছে, অর্থাৎ তখন তাদের আমরা বলি এই বৈশিষ্ট্যটাকে আমরা বলি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবং এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত যে নিয়ন্ত্রণকারী যে জিন, অর্থাৎ স্মল টি, এই স্মল টিকে আমরা বলি প্রচ্ছন্ন জিন। অর্থাৎ প্রচ্ছন্ন জিনের প্রকাশ ঘটে না, তাই তাকে আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলি। এবার এই প্রকট বৈশিষ্ট্য কখন কখন প্রকাশিত হতে পারে, অর্থাৎ হোমোজাইগাস অবস্থাতেও যেমন প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ হয়, হেটারোজাইগাস অবস্থাতেও, অর্থাৎ হোমোজাইগাস এবং হেটারোজাইগাস। অর্থাৎ হোমোজাইগাস এবং হেটারোজাইগাস দুই অবস্থাতেই কিন্তু প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ পায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হোমোজাইগাস অবস্থায় রয়েছে, তাই এর প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। আবার এখানে হেটারোজাইগাস অবস্থায় রয়েছে, সেখানেও কিন্তু প্রকট বৈশিষ্ট্য প্রকাশ ঘটেছে। অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস এবং হেটারোজাইগাস দুটো অবস্থাতেই প্রকাশিত হয়, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়। যখনই হেটারোজাইগাস অবস্থায় আসে কিন্তু তখন কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না, তখন কিন্তু প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ ঘটে। এরপরে আমরা দেখে নেব যে সংকরায়ন কাকে বলে, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কাকে বলে।
সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হলো একটি বিশেষ প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দুটি একই প্রজাতিভুক্ত সংকরায়ন বা হাইব্রিডাইজেশন সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কাকে বলে? সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হলো একটি বিশেষ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে সাধারণত একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয় বা তাদের ক্রস ঘটানো হয়। এবং এই একই প্রজাতির জীবেদের মধ্যে কীরকম, সাধারণত তাদের কোনো একটা বৈশিষ্ট্যকে নিয়ে সংকরায়ন করার ফলে সেখান থেকে তার বৈশিষ্ট্যকে নিয়ে পর্যালোচনা করা হয়, তখন সেই প্রক্রিয়াকে আমরা বলি সংকরায়ন প্রক্রিয়া বা হাইব্রিডাইজেশন প্রক্রিয়া। অর্থাৎ একই প্রজাতির জীবেদের মধ্যে তাদের আলাদা একই প্রজাতির দুটো জীব কিন্তু তাদের বৈশিষ্ট্য আলাদা, এই রকম আলাদা বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে যদি তাদের মধ্যে ক্রস ঘটানো হয় বা তাদের মধ্যে যদি যৌন মিলন ঘটানো হয়, তখন তাদের আমরা বলি সংকরায়ন প্রক্রিয়া, এবং সেখান থেকে যে অপত্যগুলো পাওয়া যায়। এরপরে এই সংকরায়ন প্রক্রিয়া আবার দু রকমের হতে পারে, অর্থাৎ একটা এক সংকর প্রক্রিয়া অর্থাৎ যেখানে যে সংকরায়ন প্রক্রিয়ায় কেবলমাত্র একটা চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ স্মল টি ক্যাপিটাল টি, এখানে আমি ক্যাপিটাল টি স্মল টি বলছি, অর্থাৎ এখানে শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্য নেওয়া হয়েছে। অর্থাৎ উদ্ভিদের কাণ্ডের এখানে বৈশিষ্ট্যটা কি, কাণ্ডের দৈর্ঘ্য কেবলমাত্র এই একটা বৈশিষ্ট্যকেই নেওয়া হয়েছে। সেই বৈশিষ্ট্যটা কীরকম হতে পারে, দু রকমের হতে পারে, একটা লম্বা হতে পারে, একটা বেঁটে হতে পারে বা ছোট হতে পারে। সেই লম্বাটা কি, এরা হোমোজাইগাস অবস্থায় আছে, অর্থাৎ বিশুদ্ধ, আবার এরাও হোমোজাইগাস আছে অর্থাৎ বিশুদ্ধ। এই রকম দুটি উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানো হলো, সেখানে একটা বৈশিষ্ট্যকে নিয়ে তাদের জেনারেশন বাই জেনারেশন তাদেরকে বিশ্লেষণ করা হলো বা তাদের কিভাবে তাদের দেহে এই বৈশিষ্ট্যগুলির আদান প্রদান ঘটছে সেগুলোর বিষয়ে পর্যালোচনা করা হলো বা আলোচনা করা হয়, তখন সেই প্রক্রিয়াকে আমরা বলি এক সংকর প্রক্রিয়া। এবার দ্বিসংকর প্রক্রিয়া আমরা কাকে বলি? দ্বিসংকর প্রক্রিয়া হচ্ছে যে এই একই রকম হাইব্রিডাইজেশন প্রক্রিয়া বা একই সংকর প্রক্রিয়া যেখানে দুটো আলাদা বৈশিষ্ট্য নেওয়া হয়, অর্থাৎ দ্বিসংকর প্রক্রিয়া দ্বিসংকর প্রক্রিয়া আমরা কাকে বলবো? যখন দুটো বৈশিষ্ট্য, যেমন আমি যদি এখানে এক নম্বর বৈশিষ্ট্য কি নিতে পারি, কাণ্ডের দৈর্ঘ্য, দুই নম্বর কি, বীজের আকার, অর্থাৎ আমরা দুটো বৈশিষ্ট্য নেওয়া হলো। অর্থাৎ একটাতে উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য নেওয়া হলো, সেই কাণ্ডের দৈর্ঘ্যটা কি হতে পারে, ক্যাপিটাল টি হতে পারে, স্মল টি হতে পারে। বীজের আকার কীরকম হতে পারে, গোল হতে পারে, অর্থাৎ রাউন্ড হতে পারে আর কুঞ্চিত হতে পারে। তাহলে এইরকম দুটো বৈশিষ্ট্যকে নেওয়া হলো। এবার এই দুটো বৈশিষ্ট্যকে নিলে তার জেনোটাইপ কী হবে, অর্থাৎ ক্যাপিটাল আর এবং স্মল টি স্মল আর। এইরকম যদি দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, অর্থাৎ দুটো উদ্ভিদ বা দুটো জীব যাদের মধ্যে দুটো আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সেই রকম দুটো আলাদা বৈশিষ্ট্যকে নিয়ে আমরা তখন যখন সংকরায়ন প্রক্রিয়াতে তাদের বৈশিষ্ট্যগুলো কীভাবে সঞ্চারণ হয় বা সেই বৈশিষ্ট্যগুলো কীভাবে অপত্যের মধ্যে চলে আসে সেই সম্পর্কে বিস্তারিত যখন আলোচনা করা হয় বা সেই সম্পর্কে স্টাডি করা হয়, তখন সেই প্রক্রিয়াকে আমরা বলি দ্বিসংকর জনন প্রক্রিয়া। এরপর হচ্ছে এই যে দুটো ক্রস, এরপরে নেক্সট হচ্ছে ক্রস কাকে বলি, অর্থাৎ এই যে দুটো আলাদা বৈশিষ্ট্যযুক্ত বা দুটো আলাদা গঠন, একই প্রজাতির দুটো আলাদা বৈশিষ্ট্যযুক্ত জীবেদের মধ্যে যখন যৌন মিলন ঘটানো হচ্ছে, অর্থাৎ এর পরাগরেণু ওর গর্ভমুণ্ডে স্থাপন করা হচ্ছে বা এর পরাগরেণু ওর গর্ভমুণ্ডে স্থাপন করা হচ্ছে বা এর শুক্রাণুর সঙ্গে এর ডিম্বাণু নিষেক করা হচ্ছে বা এর শুক্রাণুর সঙ্গে এর ডিম্বাণু নিষেক ঘটানো হচ্ছে, এইভাবে দুটো একই প্রজাতির অন্তর্ভুক্ত দুটো আলাদা বৈশিষ্ট্যযুক্ত জীবেদের মধ্যে যখন যৌন মিলন ঘটানো হয়, তখন সেই প্রক্রিয়াকে আমরা বলি ক্রস। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা এই ভিডিওটিতে বংশগতি অধ্যায়ের প্রথম বিশেষ কতগুলি সংজ্ঞা বা বিশেষ কতগুলি বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। আমরা পরবর্তী ভিডিওটিতে আমরা সংকরায়ন প্রক্রিয়ার পরবর্তী অংশগুলো সম্পর্কে আমরা জানব।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। অসংখ্য ধন্যবাদ।